এত ভারী দরজা আমার উপর পড়লে তো আমি অনেক ব্যথা পাবো। ধুর, কি যে ভাবছি না আমি। আমি তো তখন মরেই যাব। মরা মানুষ আবার ব্যথা পায় নাকি? আমার ভাবনার মাঝে অর্ণব ভাইয়া বিরক্তি নিয়ে বলল, শালা শ্বশুরের মেয়ে একটা। আমি আমার জীবনে তোমার মতো স্টুপিড কোনো মেয়ে দেখি নাই। আম স্পেচলেস। তোমাকে তো গাধামির জন্য নোবেল দেওয়া উচিত। মানে একটা প্রাইমারি স্কুলের বাচ্চারাও তো এর থেকে বেশি বুদ্ধি থাকে। আমি মনে মনে খুব বিরক্ত হলাম। আরে বাবা, মেরে যখন ফেলবি মেরেই ফেল না, মরার আগেও বকাঝকা করতে হবে? উনি একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, মনে আছে সেদিনের কথা, যেদিন রেস্টুরেন্টে তোমার সাথে দেখা হয় আর মিথি তোমাকে আমার হবু বউ আর শ্বশুরের কথা বলে? তার আগের দিন কি হয়েছিল মনে পড়ে? আমাকে ভাববার সময় না দিয়ে উনি আবারও বলল, থাক, মাথায় চাপ দিতে হবে না, আমি মনে করিয়ে দিই। তার আগের দিন তোমার বাবার সাথে আমার রাস্তায় ঝগড়া হয়েছিল, মনে পড়েছে? আমি মাথা উপর নিচে হালকা নাড়িয়ে হ্যাঁ বোঝালাম। সেটার কথাই মিথি বলেছে। তোমাকে যেহেতু আমি ভালোবাসি তাই সেই অনুযায়ী তোমার বাবাকে আমার শ্বশুর মানে হবু শ্বশুর বলেছে, কিন্তু তুমি। কথাটা শেষ না করে উনি আমাকে ছেড়ে সোজা হয়ে দাঁড়ালো। মনে মনে বলি, তার মানে উনি আমাকে ভালোবাসে। খুশিতে জোরে একটা লাফ দিতে ইচ্ছে করছে, কিন্তু পরক্ষণেই আংটিটার কথা মনে পড়লো। উনি যদি আমাকেই ভালোবাসে তাহলে আমার মাপে হবু বউ বলে কার জন্য আংটিটা কিনলো? আমাকে তো সেদিন ফুল দিয়ে প্রপোজ করেছিল, আংটি তো দেয়নি। তাই আমতা আমতা করে জিজ্ঞেস করলাম, "উম, তাহলে ওই দিনের কেনা আংটিটা কার জন্য ছিল? ওটা তো আমাকে দেননি।" উনি আমার দিকে রাগে চোখে তাকিয়ে বলল, দেয়ার টাইম দিছো তুমি? তুমি ফুল পছন্দ করে বলে ভেবেছিলাম ফুল দিয়ে প্রপোজ করার পর ওটা পরিয়ে দিব, কিন্তু আমি কি জানতাম তুমি এত পরিমাণ ডাফার। আবার 1 মাস ধরে করা প্ল্যানে 1 মিনিটে পুরো জল ঢেলে দিয়ে চলে আসলে। এখন না আমার খুব খারাপ লাগছে। না বুঝে ওনাকে এত জোরে একটা থাপ্পড় মেরে দিলাম। মাথা নিচু করে অপরাধীর কণ্ঠে বললাম, সরি ভাইয়া। আমি ওনার দিকে তাকিয়ে ভাবছি, কি লোক রে বাবা, এ তো দেখছি প্রপোজ একসেপ্ট না করলে থ্রেট দিয়ে একসেপ্ট করাবে। উনি কথাগুলো বলতে বলতে আবারও গোলাপ হাতে নিয়ে হাঁটু কেড়ে আমার সামনে বসে পড়লো। আমি গোলাপটার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইলাম, কারণ এটা একটা শুকনো গোলাপ। কেউ শুকনো গোলাপ দিয়ে প্রপোজ করে? আমাকে এক দৃষ্টিতে গোলাপটার দিকে তাকিয়ে থাকতে দেখে অর্ণব ভাইয়া বলল, এটা সেই দিনের গোলাপ। সেই দিন দোকানের সব থেকে বড় ভালো গোলাপটা নিয়ে নিজে বেছে তোমার জন্য এনেছিলাম। সেই দিন তো তুমি নিলে না, আমার সাথেই ফেরত গেল। আজ যেন না যায়। প্লিজ নিঝুম, টেক ইট। আই রিয়েলি লাভ ইউ, অনলি ইউ। আই রিয়েলি নিড ইউ। তুমি শুধু, তুমি আমার প্রিয়তমা। আমি চলো চলো চোখে গোলাপটা নিয়ে বললাম, আই লাভ ইউ টু অর্ণব ভাইয়া। অর্ণব ভাইয়া হালকা হেসে পকেট থেকে আংটিটা বের করে আমার হাতে পরিয়ে দিয়ে হাতের পিঠে একটা চুমু দিলেন। আমি কেঁপে উঠে কেঁদে দিই এবার। অর্ণব ভাইয়া তাড়াতাড়ি উঠে দাঁড়ায়, অস্থির কণ্ঠে জিজ্ঞেস করলো, কি হচ্ছে নিঝুম, কাঁদছো কেন? আমার স্পর্শে তোমার খারাপ লাগছে? আম সরি। আমি না বোধক মাথা নাড়িয়ে বললাম, আমি অনেক খারাপ, কিছু না বুঝিয়ে আপনাকে খারাপ খারাপ কথা বলেছি, কষ্ট দিয়েছি, আমি মেরেছিও আপনাকে। কথাগুলো বলে আবারও কেঁদে দিলাম। অর্ণব ভাই আমার দুই গালে হাত দিয়ে কপালে চুমু দিয়ে বলল, চুপ, একদম চুপ। একদম কান্না করবে না। তোমার কি মনে হয় তোমার মতো মেয়ে যার সামান্য বোতলের ক্যাপ খোলার শক্তি নেই, তার চরে আমার কিছু হবে? আর কষ্ট তোমার থেকে তো আমি অল টাইম আনএক্সপেক্টেড গাধামির নমুনা পাই। সে কিছুটা অবাক হলেও কষ্ট পাইনি। কিন্তু তাও। অর্ণব ভাই আমার ঠোঁটের সামনে তার তর্জনী আঙুল দাঁড় করিয়ে বলল। আর কোনো কিন্তু না। হঠাৎ ওনার পকেটে থাকা ফোনটা বেজে ওঠে। উনি আমাকে ছেড়ে দিয়ে ফোনটা পকেট থেকে বের করে রিসিভ করে বলল, জাস্ট 15 মিনিটের মধ্যে আসছি। তারপর কলটা কেটে দিয়ে আমাকে বলল, আচ্ছা শোনো, রাত অনেক হয়ে গেছে, বাইরে ঈশান আশিক ওরা অপেক্ষা করছে। আমি এখন যাই, হ্যাঁ? আচ্ছা সাবধানে যাবেন। উনি আবারও আমার দুই গালে নিজের দু হাত রেখে কপালে চুমু দিয়ে বলল, শুভরাত্রি। শুভরাত্রি। উনি মুচকি হেসে আমাকে ছেড়ে বারান্দা দিয়ে চলে গেলেন। যতক্ষণ ওনাকে দেখা যাচ্ছিল আমি বারান্দায় দাঁড়িয়ে দেখছিলাম। রুমে এসে খুশির ঠেলায় দিলাম একটা লাফ। তারপর ফোন নিয়ে নীরাকে একটা কল দিই। এত খুশির খবর এক্ষুনি ওকে না দিলে হয় নাকি? আমার শোকে মেয়েটাও যে কাতর হয়ে পড়েছে। পরদিন থেকে আমার ক্লাস পড়া সবকিছু আগের মতোই চলতে থাকলো, শুধু বাড়লো অরণ্য ভাইয়াদের ব্যস্ততা। এটা ওনাদের লাস্ট সেমিস্টার, তাই থিসিস প্লাস এক্সামের প্রিপারেশন নিয়ে ওনারা সবাই খুব ব্যস্ত। এত ব্যস্ততার মধ্যেও উনি আমাকে ঠিকই প্রতিদিন 1 ঘন্টা করে পড়িয়েছেন। পড়িয়েছেন মানে শুধু পড়িয়েছেনই,
আমাদের মাঝে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হিসেবে কোনো প্রেম আলাপ হয়নি। দেখতে দেখতেই শেষ হয়ে গেল আমার সেকেন্ড সেমিস্টার, আর ইতি ঘটলো অর্ণব ভাইয়াদের মাস্টার্সের। বুক সেলফের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে বইগুলোর উপর দৃষ্টি বুলাচ্ছিলাম আর ভাবছিলাম কোন বইটা পড়া যায়। তখন এই কাজের মেয়ে চম্পা এসে বলল, আপু, আঙ্কেল আপনাকে নিচে ডাকছে। আমি কিছুটা অবাক হলাম। বাবা ডাকছে? বাবা এসে গিয়েছে? বাবার ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসার কারণে প্রায় দেশের বাইরে যায় বাবা। ঠিক তেমন দুদিন আগেও গিয়েছে, কিন্তু কোনো বাড়িতে এক সপ্তাহ আগে বাসায় আসে না। এবার মাত্র দুদিনেই ফিরে এলো যে, আর এসে আমাকে ডাকছে বা কেন? বাবা তো এসে কখনো আমায় ডাকে না। ভাবতে ভাবতে নিচে নেমে এলাম। নিচে নেমে দেখি বাবা গম্ভীর মুখ নিয়ে সোফাতে বসে আছে। সোফার পাশেই বাবার কালো রঙের ট্রলিটা পড়ে আছে। পাশে মাও চিন্তিত মুখ নিয়ে বসে আছে। বাবার গম্ভীর মুখ দেখে আমার কোনো প্রকার টেনশন হয় না। ওটা বেশিরভাগ সময়ই এমন থাকে, কিন্তু টেনশন হচ্ছে মায়ের রোদুজ্জ্বল মুখে অমাবস্যার অন্ধকার দেখে। রোদুজ্জ্বল মুখে অমাবস্যা অন্ধকার, বাহ নিঝুম, বাহ লেখকদের মতো সুন্দর সুন্দর সেন্টেন্স বানাতে শিখে গিয়েছিস দেখছি। আমি নিজেকে যখন বাহবা দিতে ব্যস্ত, তখনই বাবা আমার সামনে থাকা সোফার স্বচ্ছ কাচের টেবিলের উপর কিছু ছবি ছুঁড়ে ফেলে রাগী কণ্ঠে প্রশ্ন ছুড়ল, এগুলো কি? এসব করার জন্য তুমি এত কান্নাকাটি করে এই ইউনিভার্সিটিতে অ্যাডমিট হয়েছ? যেই ছেলের সাথে আমি তোমাকে কথা পর্যন্ত বলতে না করেছিলাম, সেই ছেলের সাথেই তুমি? আর বলল না বাবা, থেমে গেল। আমি অবাক হয়ে ছবিগুলোর দিকে তাকিয়ে আছি। এখানে প্রায় ৮-১০টা ছবি আছে। সবগুলো ছবি আমার আর অর্ণব ভাইয়ের বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় তোলা। লাইব্রেরিতে উনি আমাকে পড়াচ্ছেন সেই মুহূর্তের ছবি, ক্যান্টিনে ওনার পাশে বসে হাসছি সেই মুহূর্তের ছবি, ঈশান ভাইয়ের রেস্টুরেন্টে ওনার পাশে খাচ্ছি সেই মুহূর্তের ছবি, আংটি কিনতে যাওয়ার দিন উনি গাড়ির দরজা খুলে দাঁড়িয়েছিল আর আমি গাড়িতে উঠছিলাম সেই মুহূর্তের ছবি, জুয়েলারি শপ থেকে বের হচ্ছি সেই মুহূর্তের ছবি, সেদিন যে রেস্টুরেন্টে বসে একসাথে খেয়েছি সেই মুহূর্তের ছবি, এমনকি উনি যে আমাকে ফুল দিয়ে প্রপোজ করেছে সেই সময়ের ছবিও আছে এখানে। ভাগো ভালো, এখানে ওনাকে থাপড় দেওয়ার মুহূর্তের ছবিটা নেই। তাহলে সেই ফটোগ্রাফারকে একটা আছাড়ি মারতো অর্ণব ভাইয়া। কি সাহস! আরিয়ান চৌধুরী অরণ্য থাপ্পড় খাওয়ার ছবি তুলেছে। যাক, এই যাত্রায় ফটোগ্রাফার ভাই বেঁচে গিয়েছে। আমার ভাবনার মাঝে বাবা আবার চিল্লিয়ে জিজ্ঞেস করলো, কি হলো? কথা বলছো না কেন? ওই বেদবটার সাথে তোমার কি চলছে? ভালোবাসো ওকে? ধমকে আমি মাথা নিচু করে ক্ষীণ কণ্ঠে বললাম, বাবা উনি রাগী কিন্তু খারাপ না। বাবা রাগী কণ্ঠে চিল্লিয়ে বলল, বাহ, বেশ উন্নতি হয়েছে তোমার। বাবার মুখে মুখে তর্ক করাও শিখে গিয়েছো দেখছি। তখনই দরজা থেকে একটা পুরুষালী কণ্ঠ বলল, কি করছেন শ্বশুর মশাই? এত বড় মেয়ে কি কেউ বকে? চোখ ঘুরিয়ে দরজার দিকে তাকিয়ে দেখি অর্ণব ভাইয়া আর দীপ ভাইয়া। বাবা মা দুজনেই বসা থেকে উঠে দাঁড়িয়ে যায়। বাবা অর্ণব ভাইয়ার দিকে তাকিয়ে অবাক হয়ে বলল। তুমি কোন সাহসে তুমি আমার বাসায় এসেছো? তারপর দীপ ভাইয়ার দিকে তাকিয়ে রেগে প্রশ্ন করলো, আর তুমি কোন সাহসে এই বেয়াদবটাকে এই বাসায় নিয়ে এসেছিস? অর্ণব ভাইয়া স্বাভাবিকভাবেই বলল, আমি কি খুন করতে এসেছি যে সাহস লাগবে? আমি জাস্ট আমার শ্বশুর মশাইয়ের গরম মাথা ঠান্ডা করতে এসেছি। অর্ণব ভাইয়া মায়ের দিকে তাকিয়ে বলল, আসসালামু আলাইকুম শাশুড়ি আম্মা, ভালো আছেন? মামুকে কিছু বলল না, জাস্ট রোবটের মতো হ্যাঁ বোধক মাথা নাড়ায়। আমি অবাক হয়ে অর্ণব ভাইয়ার দিকে তাকিয়ে আছি। উনি এখন এখানে কি করতে এসেছেন? অর্ণব ভাইয়া টেবিলের উপরে থাকা ছবিগুলো দেখে বলল, মেয়ে জামের প্রাইভেট টাইমের ছবি রাখা কিন্তু ঠিক না। তবে বলতে হবে আপনার ডিটেকটিভ কিন্তু খুব ভালো ফটোগ্রাফার, তাই তো তাকে পিটানোর পর হসপিটালে পাঠাতে বলেছে। বাবা অর্ণব ভাইয়ের উদ্দেশ্য বলল। তুমি কি জানো আমি তোমাকে পুলিশে দিতে পারি? অর্ণব ভাইয়া মুখে হাসির রেখা টেনে বলল, চেষ্টা করে দেখতে পারেন, কোনো লাভ হবে না। তাই সেসব কিছু না করে বরং আমার সাথে আলোচনা করুন বসে, কবে কখন আপনার মেয়েকে আমার হাতে তুলে দিবেন। বাবা রাগে চোখ মুখ কঠিন করে বলল, তুমি ভাবলে কি করে তোমার মতো বেয়াদবের সাথে আমি আমার মেয়ের বিয়ে দেব? অর্ণব ভাইয়া শান্ত কণ্ঠে বলল, কুল ডাউন। আপনার থেকে কিন্তু আমার টেম্পার অনেক বেশি। বিশ্বাস না হলে আপনার মেয়েকে জিজ্ঞেস করতে পারেন। বাবা অর্ণব ভাইয়াকে জিজ্ঞেস করলো, তুমি কি আমায় থ্রেট দিচ্ছ? অর্ণব ভাইয়া অবাক হওয়ার ভঙ্গি করে বলল, থ্রেড? আপনাকে থ্রেড দেওয়ার কি আছে? আমি চাইলেই যে কোনো সময় আপনার মেয়েকে তুলে নিয়ে গিয়ে বিয়ে করতে পারি। ইটস নট আ বিগ ডিল ফর মি। দেন হোয়াই শুড আই? বাবা চিল্লিয়ে অর্ণব ভাইয়াকে বলল, বের হও, এখনই বের হও আমার বাড়ি থেকে, না হয় আমি গার্ডস ডেকে তোমাকে বের করব। অর্ণব ভাইয়া শান্ত কণ্ঠে বলল, এত হাইপার হবেন না।
আমি এখানে থাকতে আসিনি। নিজের হবু বউ মানে আপনার একমাত্র মেয়ে নিঝুমের সাথে জাস্ট দুটো কথা বলতে এসেছি। চিন্তা নেই, এখানে আপনাদের সামনেই বললাম। তারপর আমার সামনে দাঁড়িয়ে বলল, শোনো, একদম ফ্যাচ ফ্যাচ করে কান্না করবে না। তুমি তোমার মতো টেনশন ফ্রি থাকবে, কারো কথায় কান্না করে মাথা ব্যথা তুলবে না, আর শ্বশুরমশাই যা বলবে সব চুপচাপ মেনে নিবে। আমি অবাক হয়ে বললাম, কিন্তু বাবা? আমাকে কথা শেষ করতে না দিয়ে অর্ণব ভাইয়া সেদিন রাতের মতো আমার দুগালে হাত দিয়ে কপালে চুমু দিয়ে বলল, চুপ, একটা কথাও না। আমার উপর ভরসা রাখো। আসি। আমি বড় বড় চোখ করে ওনার দিকে তাকাই। আল্লাহ, ওনার কি লজ্জা বলতে কিছু নেই বাবা মা দীপ ভাইয়ের সামনে? আমি মাথা নিচু করে বাবা মা আর দীপ ভাইয়ের দিকে তাকাই। তিনজনই অবাক চোখে আমাদের দিকে তাকিয়ে আছে। অর্ণব ভাইয়া ঘুরে বাবা মায়ের দিকে তাকিয়ে বলল, আসি শাশুড়ি আম্মা। আল্লাহ হাফেজ শ্বশুর মশাই। অর্ণব ভাইয়া বের হয়ে যেতেই আমিও লজ্জায় এক প্রকার দৌড়ে নিজের রুমে চলে আসি। টেনশনে নিজেকে পাগল পাগল লাগছে। বাবা আমার বিয়ে ঠিক করেছে, কালকেই নাকি আমার বিয়ে। একটু আগেই বাবা এসে বলে গিয়েছে, এখন কি হবে? বাবা আমার কোনো কথাই শুনবে না। আর অর্ণব ভাইয়ের উপর রাগটা আগে যাই কম ছিল, ওই দিন বাড়ি এসে এসব কাণ্ড করে বাবা ওনাকে আরো দেখতে পারে না। মাও সবার সামনে আমাকে কিস করে ওনার উপর অসন্তুষ্ট। কি দরকার ছিল সেদিন বাড়ি এসে এগুলো করার? আর টেনশন না করতে বললেই হলো। আমি ওই ছেলেকে বিয়ে করতে পারবো না। বাবা মা কেউ আমার কথা শুনছে না। আমি যে ওনার সাথে কথা বলবো সেই সুযোগটাও নেই, কারণ বাবা আমার ফোন ল্যাপটপ সব কিছু নিয়ে নিয়েছে। বাবা মাকে রুম বন্দি করে রাখেনি ঠিকই, কিন্তু বাসা বন্দি করে রেখেছে। যেখানেই আগে দুজন রাতে দুজন দিনে করে মোট 4 জন গার্ড ছিল, সেখানে এখন দিনে 6 জন আর রাতে 8 জন করে মোট 14 জন গার্ড রাখা হয়েছে। আগে যেখানে মাত্র 6টা সিসি ক্যামেরা ছিল, সেখানে এখন 10টা সিসি ক্যামেরা লাগানো হয়েছে। এদিকে নীরা বা দীপ ভাইয়াকে দিয়ে যে খবর পাঠাবো তাও সম্ভব না, কারণ এখন তাদের এই বাড়িতে ঢুকতে দেওয়া হচ্ছে না। লাল লেহেঙ্গা, গা ভর্তি সোনার গয়না, ব্রাইডাল মেকআপে পুতুল বউ সেজে নিজের রুমের খাটের উপর বসে আছি আমি। এখন আমি কান্না বা টেনশন কোনোটাই করছি না, তার কারণ কালকে রাতে হেলিকপ্টারে করে উড়ে আসা উড়ন্ত চিঠি। ভাবতেই কালকে রাতের কথা চোখে ভেসে উঠলো। বারান্দার ফ্লোরে বসে কান্না করছিলাম আমি। চেয়েছিলাম বারান্দা দিয়ে পালাতে। তার জন্য রুম থেকে 3টা চাদর পরপর গিট দিয়ে রশি বানিয়ে নিয়ে এসেছিলাম, কিন্তু বারান্দায় এসে নিচে তাকিয়ে দেখি নিচে গার্ডস দাঁড়িয়ে। আজকে আরো কতগুলো গার্ডস নিয়োগ করেছে বাবা। পালানোর কোনো উপায় নেই দেখে ফ্লোরেই বসে কান্না করছি। চাদরগুলো আমার পাশে মেঝেতে পড়ে আছে। কিছুক্ষণ পর কিছু একটা এসে মনে হয় আমার পাশে পড়লো। পাশে তাকিয়ে দেখি একটা লাল রঙের রিমোট কন্ট্রোল খেলনা হেলিকপ্টার আমার পাশে পড়ে আছে। এখানে এখন এত রাতের বেলা খেলনা হেলিকপ্টার আসলো কোথা থেকে? আশেপাশে তো কোনো বাচ্চা হয়তো খেলছিল, কন্ট্রোল করতে না পারায় হয়তো এখানে এসে পড়েছে। খেলনাটা হাতে নিতেই চোখ পড়ে তার নিচে সেফটি পিন দিয়ে ঝুলানো 4 ভাঁজ করা একটা সাদা কাগজের উপর। হেলিকপ্টারে কাগজ ঝুলানো কেন? এখানে কি কিছু লেখা আছে? খুলে দেখবো, দেখি একটু, না হলে কৌতূহল রাতে ঘুমাতে পারবো না। কাগজটা সেফটি পিন থেকে খুলে কাগজের ভাঁজ খুলে চোখের সামনে ধরে দেখি তাতে লেখা, কথা রিপিট না করা পর্যন্ত তোমার কানে ঢুকে না? না, আমি না করেছি কান্না করতে, তাও ফ্যাচ ফ্যাচ করে কান্না করেই যাচ্ছ। আর একটা ফোঁটা পানিও যেন চোখ থেকে না পড়ে বলে দিলাম। ওরা বাদ দিয়ে আমি অবাক হয়ে ভাবতে থাকি, উনি কি করে জানলো এসব? আশেপাশে আকাশে জমিনে চোখ ঘুরিয়ে ঘুরিয়ে দেখলাম, না তার তো দেখা নেই। তাহলে জানলো কিভাবে? পুরো চিঠিটা পড়ে দেখি হয়তো এখানে লেখা আছে। আমি আবারও পড়ায় মনোযোগ দিলাম। আর তোমার বুদ্ধি দেখে আমি অবাক না হয়ে পারি না। কোন আক্কেলে তুমি চাদর বেয়ে বারান্দা দিয়ে পালানোর চিন্তা করো? তোমার যে শক্তি, বোতলের ক্যাপ খুলতে পারো না, চাদরে গিট দিয়েছে, ফুলেও এটা দিয়ে নামার চেষ্টা করবে না। যত সব, পড়ে গিয়ে হাত পা ভাঙার বুদ্ধি। আর বারান্দা দিয়ে নেমে তারপর কি করবে? গেট দিয়ে কিভাবে বেরোবে সেই চিন্তা করছো? করোনি তো? আমার চোখ দুটো বড় বড় হয়ে যায়। উনি শুধু আমি কি করছি তাই দেখেন না, আমি কখন কি করতে চাচ্ছি তাও জানেন। কিভাবে সম্ভব? চিন্তা বাদ দিয়ে আবারও পড়া শুরু করলাম। ভালোই ভালোই এসব উল্টাপাল্টা জিনিস মাথা থেকে বাদ দাও, কারণ তোমার এই অতিবুদ্ধির কাজ করতে গিয়ে যদি গায়ে একটা আঁচড় পড়ে, তখন দেখবে। র্যাবিটের মতো লাফালাফি না করে চুপচাপ যা হচ্ছে দেখে যাও। আর কালকে আমার বউ হওয়ার জন্য প্রস্তুত করো। আমি কোথা থেকে কিভাবে তোমার কাজকর্ম সব কিছু জানতে পারলাম, বসে বসে তা না ভেবে ঘুমাতে যাও। কালকে দেখা হবে। গুড নাইট। আচ্ছা, এই লোক কি পাগল হয়ে গিয়েছে? কি সব আবল তাবল বলছে? কালকে আমি ওনার বউ হব কিভাবে? কালকে তো বাবার পছন্দের পাত্রের সাথে আমার বিয়ে হওয়ার। এক মিনিট, তাহলে কি উনি কালকে এসে আমাকে জোর করে বিয়ে করবে? হঠাৎ দরজা খোলার শব্দে
বর্তমানে ফিরে আসি আমি। রুমের দরজা ঠেলে রুমে দুজন মেয়ে ঢুকে আমাকে নিচে নিয়ে যাওয়ার জন্য। বাসার বাগানের মধ্যে করা স্টেজে উপর রাখা একটা রাজকীয় চেয়ারের মধ্যে বসে আছি আমি। পাশে অন্য চেয়ারটায় বসে আছে বাবার পছন্দ করা সেই ছেলে। সামনে একটা টেবিল, যার উপর অপর প্রান্তে বসে আছে সাদা চুল দাড়িওয়ালা কাজী। এতক্ষণ কোনো টেনশন না হলে এখন খুব টেনশন হচ্ছে। কাজী বিয়ে পড়ানো শুরু করে দিচ্ছে, অথচ অর্ণব ভাইয়ার খবর নেই। কোথায় উনি? আমি বারবার গেটের দিকে তাকাচ্ছি। অর্ণব ভাইয়া গেট দিয়ে ঢুকছে শুধু এইটুকু দেখার জন্য, কিন্তু না, অর্ণব ভাইয়ার কোনো খোঁজ খবর নেই। নীরাও তো তখন কানে কানে বলল অর্ণব ভাইয়া নাকি আসছে, কিন্তু কোথায় উনি? আর উনি আসলে বা কি বাবা মাকে রাজি হবে ওনার সাথে বিয়ে দিতে? টেনশনে আমার মাথা ছিঁড়ে যাচ্ছে, কান্না পাচ্ছে খুব, সাথে প্রচুর রাগ হচ্ছে নীরা আর দীপ ভাইয়াকে দেখে। এইদিকে আমার জীবন মরানোর সমস্যা, আর ওনারা কি সুন্দর সুখী দম্পতির মতো ঘুরে ঘুরে ছবি তুলছে। মনে তো চাচ্ছে এই দুটোকে মেরে চ্যাপটা করে দেয়ালে ছবির মতো ঝুলিয়ে দিই। আমার ভাবনার সুতো কাটে এক বৃদ্ধ পুরুষালী কণ্ঠ শুনে। আমার সামনে বসা কাজী বলল, মা, বলো কবুল। আমি জোরে জোরে কান্না শুরু করে দিলাম। আমার কান্না দেখে কাজী হকচকিয়ে গেল। বাকি সবাই অবাক হয়ে যায়। তারা ভেবেছে আমি হয়তো চুপ করে থাকবো, নিঃশব্দে কাঁদবো, কিন্তু এমন কিছু হবে যে চিল্লিয়ে কান্না করব তা হয়তো কেউ আশাই করেনি। আমি সবার অবস্থা দেখে বুঝলাম কাজ কিছু হচ্ছে, তাই আমি দুই চোখ বন্ধ করে আরো জোরে চিল্লিয়ে কান্না শুরু করলাম। কান্নার মাঝে একটা চিরচেনা কণ্ঠস্বর আমার কানে এলো। কণ্ঠস্বরটা বলল, এই কান্না করতে না করছি না? আমি তড়িৎ গতিতে চোখ মেলে সামনে তাকাই। হ্যাঁ, উনি এসে গিয়েছেন, যার জন্য আমার প্রহর গুণা। সাদা পাঞ্জাবি পায়জামা পরে আমার থেকে প্রায় 3 ফুট দূরত্বে দাঁড়িয়ে আছে অরণ্য ভাইয়া। পাশে আশিক ভাইয়া, ঈশান ভাইয়া আর পুলিশ। বাবা রেগে বলল, তুমি কিভাবে ভিতরে ঢুকলে গার্লস? অরণ্য ভাইয়া বাবার কথায় কোনো প্রতিক্রিয়া না দেখিয়ে তার পাশে থাকা পুলিশের উদ্দেশ্যে বলল। আপনারা আপনাদের আসামিকে ধরতে পারেন। মা অবাক হয়ে জিজ্ঞেস করলো, আসামিকে ধরবে মানে? এখানে আসামি কে? ঈশান ভাইয়া বলল। আপনাদের মেয়ের জামাই। অর্ণব ভাইয়া রাগে চোখে ঈশান ভাইয়ার দিকে তাকায়। ঈশান ভাইয়া তা দেখে একটা ঢোক গিলে বোকার মতো হেসে বলল, সরি একটু ভুল হয়ে গেছে। ওইটা হবে আপনার মেয়ের জন্য আপনাদের পছন্দ করা ছেলে। বাবা অবাক হয়ে বলল, মানে শিপন কি করেছে ও? তুমি কি মনে করেছো মিথ্যা মামলায় ওকে পুলিশের হাতে তুলে দিলেই আমি তোমার সাথে আমার মেয়ের বিয়ে দেব? কখনোই না। অর্ণব ভাইয়া কোনো উত্তর দেয় না, হালকা হেসে পুলিশের দিকে তাকায়। পুলিশ বলল, স্যার কোনো অভিযোগ করেননি, উল্টো উনি আমাদের সাহায্য করেছেন। মামা অবাক হয়ে প্রশ্ন করলো। মানে? ইন্সপেক্টর উত্তর দিল। পেছনে থাকা চেয়ারে ধপাস করে বসে পড়ে বাবা। অর্ণব ভাইয়ারা আর পুলিশ ছাড়া বাকি সবাই বিস্মিত চোখে তাকায় শিপনের দিকে। অর্ণব ভাইয়ের পাশে থাকা পুলিশ ইন্সপেক্টর বলল, কনস্টেবল এক পা বাড়ানোর সাথে সাথে শিপন আমার বাম হাত ধরে নিজের কাছে নিয়ে আমার মাথায় বন্দুক ঠেকিয়ে চিল্লিয়ে বলল। আর এক পায়ে গলে কথাটা শেষ হওয়ার আগে শিপনের যে হাতে পিস্তল ছিল সেই হাতের গুলি লাগে। পিস্তলটা হাত থেকে ছিটকে পড়ে যায়, গল গল করে রক্ত বের হতে থাকে। ব্যথায় এক হাত অন্য হাত দিয়ে চেপে ধরে বসে পড়ে শিপন। আমি ভয়ে দুই কানে দুই হাত চেপে ধরি। অর্ণব ভাইয়া দৌড়ে এসে আমাকে এক হাতে নিজের বুকের মধ্যে চেপে ধরে। কয়েক সেকেন্ডের ব্যবধানে ঘটে যাওয়া ঘটনাগুলো ভয়ে আমিও অর্ণব ভাইয়াকে আঁকড়ে ধরি। অর্ণব ভাইয়া শিপনের পিছে লাথি মারে। শিপন মুখ থুবড়ে মাটিতে পড়ে যায়। অর্ণব ভাইয়া নিজের ডান হাতের গানটা তার পকেটে রাখতে রাখতে রাগী কণ্ঠে বলল, প্লিজ টেক হিম or I will kill him by beating. ইন্সপেক্টর ইশারায় দুজন কনস্টেবল শিপনকে টেনে নিয়ে যায়। আমি এখনো অর্ণব ভাইয়াকে শক্ত করে জড়িয়ে ধরে ফুপিয়ে কাচ্ছি। অর্ণব ভাইয়া আমাকে তার থেকে ছাড়িয়ে চোখের পানি মুছে দিতে দিতে শান্ত কণ্ঠে বলল, নিঝুম, নিঝুম, কান্না করতে না করছি না আমি, কান্না থামাও। আমি কান্না করতে করতে অর্ণব ভাইয়াকে বললাম, আমার মাথা আমাকে আর বলতে না দিয়ে অর্ণব ভাই আমাকে আবারও নিজের দুই হাতে নিজের বুকের মাঝে চেপে ধরে আমার মাথায় চুমু দিয়ে বলল, কিচ্ছু হয়নি তোমার, আমি থাকতে তোমার কিছুই হবে না, কান্না থামাও প্লিজ। আমিও দুই হাতে অর্ণব ভাইয়াকে আবারও জড়িয়ে ধরি। এখন ওনার বুকের মধ্যে থাকতেই নিরাপদ লাগছে। আশিক ভাইয়া পাশ থেকে গলা খাকিয়ে বলল, বলছিলাম কি ভাই, আগে বিয়েটা করেন, কাজী সাহেব অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে তো। এতক্ষণে আমার হুঁশ ফিরেছি, ছি ছি, এতক্ষণ ধরে এত মানুষের ভিড়ে আমি অর্ণব ভাইয়াকে জড়িয়ে ধরে আছি। ছি নিঝুম, ছি। আমি তাড়াতাড়ি অর্ণব ভাইয়াকে ছেড়ে দিই। লজ্জায় মাথা নিচু করে মাটির দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে দাঁড়িয়ে আছি। ভাবকারা এমন এক্ষুনি মাটি ফাঁক হয়ে যাবে আর আমি টুপ করে তার মধ্যে ঢুকে যাব।
অর্ণব ভাইয়া আর চোখে আমাকে দেখে হালকা হেসে আমাকে আগের সেই চেয়ারটায় পুনরায় বসিয়ে নিজে আমার পাশের চেয়ারটা বসে, যেটাতে শিপন কিছুক্ষণ আগে বসেছিল সেখানে। তারপর কাজীকে উদ্দেশ্য করে বলে, কাজী সাহেব, বিয়ে পড়ানো শুরু করুন। কাজী সাহেব বিয়ে পড়ানো শুরু করে। প্রথমে আমাকে কবুল বলতে বলে, আমি অনেকক্ষণ সময় নিয়ে কবুল বলি। তারপর অর্ণব ভাইয়াকে কবুল বলতে বলে অর্ণব ভাইয়া এক নিঃশ্বাসে 3 কবুল বলে দেয়। রাত 10:45, ঘুমে চোখ দুটো বন্ধ হয়ে যাচ্ছে, কিন্তু এখন ঘুম তো দূরে থাক, একটা হাই দেওয়ার সাহসও পাচ্ছি না। গিয়ে যে চোখে পানি দিয়ে আসবো সেই সাহসও পাচ্ছি না। কান্না করতে ইচ্ছে করছে আমার। আচ্ছা, আমি যদি এখন কান্না করি তাহলে সেই কান্নার পানিতে চোখ ভিজে যাবে। চোখের সেই নোনা পানি কি চোখে পানি দেওয়ার কাজ করবে? ট্রাই করে দেখি। কান্না করতে চাইলাম কিন্তু কান্না আসছে না। চোখ টিপে পানি বের করার চেষ্টা করলাম, কিন্তু না, চোখ থেকে তো পানি বের হচ্ছে না। কি করা যায়? হ্যাঁ, কষ্টের কথা মনে করি তাহলে কান্না আসবে, কিন্তু কষ্টের কোনো কথাই মনে পড়ছে না এখন। কি জ্বালা, কি করি? হাতে একটা চিমটি কাটি, ব্যথা পেলে নিশ্চয়ই কান্না আসবে। কাটলাম একটা চিমটি, কিন্তু লাভ হলো না। একটু ব্যথা তো আর কান্না আসে না। আর না, নিজেকে এর থেকে জোরে চিমটি কাটতে পারবো, ব্যথা লাগবে, সাথে লাল হয়ে ফুলে যাবে। আমার এই চোখের পানি বের করার মতো জটিল কর্মের অবসান ঘটে মামার কথায়। মামা এতক্ষণের নীরবতা ভেঙে মামা অর্ণব ভাইয়াকে জিজ্ঞেস করলো, তুমি আগে থেকে জানতে যে শিফন একজন পাচারকারী? আসলে বিয়ের অনুষ্ঠানটা খুব ছোট করে করা হচ্ছিল। নীরার বাবা মা, মামা মামি, দীপ ভাইয়া, বাবার ক্লোজ কিছু লোক, আশেপাশে কিছু প্রতিবেশী, ব্যাস এই কতজনই নিমন্ত্রিত ছিল। অর্ণব ভাইয়ার সাথে আমার বিয়ে সম্পূর্ণ হওয়ার পর নীরার বাবা মা, মামা মামি, দীপ ভাইয়া ছাড়া বাকি সবাই চলে যায়। আর অর্ণব ভাইয়াদের দিক থেকে অর্ণব ভাইয়া, ঈশান ভাইয়া, আশিক ভাইয়া, মিথি আপু, আনিশা আপু আছে। পুলিশ যাওয়ার পরপরই মিথি আপু আর আনিশা আপু এসেছিল। সবাই এখন বসার ড্রয়িং রুমে বসে আছে। অর্ণব ভাইয়া উত্তর দিল, হ্যাঁ জানতাম। মামা পুনরায় জিজ্ঞেস করলো, তাহলে তুমি আমাদের আগে বলনি কেন? অর্ণব ভাইয়া ভ্রু কুঁচকে পাল্টা প্রশ্ন করলো। আগে বললে কেউ আমার কথা শুনতো? মামা কোনো উত্তর দেয় না। অর্ণব ভাইয়া বাবার দিকে তাকিয়ে আবারও বলল, মানছি আপনার বোন ভুল মানুষকে ভালোবেসে নিজের জীবন শেষ করেছে, তাই আপনারা মেয়েকে চোখে চোখে রাখেন। ওর বয়স কম, বোঝার ক্ষমতা তার থেকেও কম, তাই আপনারা ওকে আগলে রাখেন, ঠিক আছে। কিন্তু তাই বলে আপনারা আমাকে পছন্দ করে দেখে অন্য ছেলের সম্পর্কে ভালো করে খোঁজ খবর না নিয়েই তাড়াহুড়ো করে বিয়ে ঠিক করে দেবেন? আমি অবাক হয়ে একবার অর্ণব ভাইয়া আর একবার বাবার দিকে তাকালাম। বাবার বোন মানে? আমার কি কোনো ফুপি ছিল নাকি? আছে কোথায়? আমি তো এই সম্পর্কে কিছুই জানি না, কিন্তু কেন? আর অর্ণব ভাইয়াই তা জানলো কিভাবে? আঙ্কেল বলল। অর্ণব ভাইয়া দৃঢ় কণ্ঠে বলল, কারো বংশ পরিচয় ধর্ম বর্ণ দ্বারা বলা যায় না সে মানুষ হিসেবে কেমন হবে। তার বাবা মা ভালো ছিল তাই সেও ভালো হবে, এটা কিভাবে ভাবলেন আপনারা খোঁজ খবর না নিয়েই? পৃথিবীতে অনেক অনেক উদাহরণ আছে যেখানে বাবা মা ভালো আর সন্তান হয় কুলাঙ্গার। যেখানে বাবা মা জীবিত থাকলেই সন্তান ভালো হয় না, সেখানে মাত্র 15 বছর বয়সে বাবা মা হারা ছেলে সে যে ভালো হবেই এই গ্যারান্টি কিভাবে দেন? শাসন করার কেউ ছিল না, যা খুশি তাই করে বেড়াতো। মদের নেশা, মেয়ের নেশায় পরে বাপদাদার অঢেল সম্পত্তি যখন ফুরিয়ে যায় তখন টাকা জোগানোর তাগিদে বেছে নেয় এই অন্ধকার পথ। মামা শান্ত কণ্ঠে বলল, তারপরে তুমি আমাদের না বলেছো, পুলিশকে দিয়ে ওকে আগে দৌড়িয়ে দিতে পারতে। অর্ণব ভাইয়া হাসি মুখে বলল, তা আমি ইচ্ছে করেই করিনি, তা করলে তো আজ আমার নিঝুমের বিয়ে হতো না। এতক্ষণে বাবা মুখ খুলল। রাগী কণ্ঠে অর্ণব ভাইয়ের উদ্দেশ্যে বলল, তুমি কি মনে করো আমার মেয়েকে বিয়ে করেছে বলেই আমি আমার একমাত্র মেয়েকে তোমার হাতে তুলে দেব? তোমার যা কীর্তিকলাপ, মারামারি করা, আমার পাঠানো ডিটেকটিভকে মেরে হসপিটালাইজড করা, আমাদের পারিবারিক যে বিষয়গুলো সম্পর্কে সচরাচর কেউ জানে না তা সম্পর্কে জানা, নিজের বাবা মার পরিচয় গোপন রাখা, কোনো আন্ডারওয়ার্ল্ড মাফিয়া থেকে কোনো অংশে কম না তুমি। অর্ণব ভাইয়ের মুখটা খুশিতে উজ্জ্বল হয়ে যায়। খুশিতে গদগদ হয়ে বলল, মাফিয়া? জানেন তো শ্বশুরমশাই, আমার খুব ইচ্ছে ছিল কোনো পাওয়ারফুল মাফিয়া হওয়ার, বাট প্রবলেমটা হলো আপনার মেয়ে। সে সাধারণ আমাকেই যে পরিমাণ ভয় পায়, মাফিয়া হলে তো আমার নাম শুনলেই হার্ট অ্যাটাক করতো। আর বাবা মার কথা বলছেন? হাত ঘড়িটার দিকে তাকিয়ে টাইম দেখে বলল, আর কয়েক সেকেন্ড ওয়েট করুন, তারা এসে বলবে। মা বিরক্ত হয়ে বলল, আসুক তোমার বাবা মা, আমিও তাদের বলবো ছেলেকে ভদ্রতা লাজ লজ্জা কিছু শেখাতে পারেনি।
এই হচ্ছে আমার মায়ের এক সমস্যা। কারো একটা কাজ তার দৃষ্টিকটু লাগলে তাকে তার পছন্দ হয় না, বাট কাউকে একবার পছন্দ হলে তার জন্য জান জীবন সব দিয়ে দিতে পারবে। কিন্তু তা নিয়ে এখন আমার চিন্তা নেই। অর্ণব ভাইয়া ঠিক কোনো না কোনোভাবে মাকে পটিয়ে নিতে পারবে। কিন্তু আমি কি করব? অর্ণব ভাইয়া যে পরিমাণ রাগী, ওনার বাবা মা নিশ্চিত এমন রাগী টাইপেরই হবে। আমি এত এত রাগী মানুষের ভিড়ে কিভাবে থাকবো? অর্ণব ভাইয়াদের বাসা তো মনে হয় রাগপুরি। না মানে ওনারা যেহেতু রাক্ষস না, জাস্ট রাগী, তাই রাক্ষসপুরীর পরিবর্তে রাগপুরি। একটা পুরুষালী কণ্ঠস্বর দরজার দিক থেকে বলল, সরি আপা, এটা আমাদের বংশগত রোগ। আমার দাদা বাবা, এমনকি আমারও লজ্জা একটু কম, তাই ও এমনও হয়েছে। তবে এই রাগটা আমার মার থেকে পেয়েছে। দরজার সামনে দাঁড়িয়ে থাকা দম্পতিকে দেখে সবাই দাঁড়িয়ে যায়। আমিও দাঁড়িয়ে যাই আর ভাবতে থাকি এই লোকটাকে চেনা চেনা লাগছে কেন। বাবা অবাক হয়ে বলল, আপনি আপনি কুইং গ্রুপের মালিক আবি আস চৌধুরী না? অরণ্য কি আপনার ছেলে? লোকটা বলল। হ্যাঁ, আমি ওর বাবা, অবিয়ার চৌধুরী। তার পাশে থাকা মহিলাটিকে দেখিয়ে বলল, আর উনি হচ্ছে ওর মা, সুভা রহমান। কুইন গ্রুপের মালিক। সেভাবে না হয় বাবা চিনে, কিন্তু আমার চেনা চেনা লাগছে কেন? কুইন গ্রুপের সাথে আমার কোনো সম্পর্ক আছে? কুইন গ্রুপ, কুইন গ্রুপ, আমার খাতাতেও তো কুইন গ্রুপ লেখা আছে, যেটা আমি ইউনিভার্সিটি থেকে কিনেছি। ও মনে পড়েছে, আমাদের ইউনিভার্সিটিও তো কুইন গ্রুপের। তার মানে উনি আমাদের চেয়ারম্যান স্যার। হ্যাঁ, নবীন বরণের দিন তো দেখেছিলাম, তাই তো চেনা চেনা লাগে। তার মানে অর্ণব ভাইয়া চেয়ারম্যান স্যারের ছেলে? আঙ্কেল কৌতূহলী হয়ে জিজ্ঞেস করলো। অর্ণব ভাইয়ের বাবা বলল, এর জন্যই দুটো কারণ আছে। প্রথমত নিরাপত্তার জন্য, আর দ্বিতীয়ত আমাদের বংশের একটা নিয়ম আছে, যতদিন ছেলে মেয়ে প্রাপ্তবয়স্ক হয়ে বিয়ে না করবে ততদিন তারা প্রকাশে আসবে না। মামা অবাক হয়ে বলল। এটা কেমন নিয়ম? অর্ণব ভাইয়ের বাবা বলল, এর পিছনে একটা গল্প আছে। আমার দাদার একটা মেয়ের সাথে সম্পর্ক ছিল, কিন্তু বড় বাবা, মানে আমার দাদার বাবা, তা মেনে নেন না। তিনি খুব বিচক্ষণ মানুষ ছিলেন। উনি মেয়ের সাথে কথাবার্তা বললেই বুঝতে পারেন এই মেয়ে তার ছেলেকে না, ছেলের টাকাকে চায়। দাদাকে বড় বাবা এ কথা বললে দাদা বিশ্বাস করে না। শেষে বড় বাবা আর দাদা মিলে প্ল্যান করে। দাদা আর বড় বাবা ওই মেয়ের সামনে ঝগড়া করে। বড় বাবা দাদাকে ত্যায্যপুত্র করে বাড়ি থেকে বের করে দেয়। দাদার প্রেমিক দাদাকে বোঝায় ক্ষমা চেয়ে বড় বাবার সাথে মিলে যেতে, কিন্তু 1 মাস পরও যখন কোনো কাজ হয় না তখন সে দাদাকে ছেড়ে চলে যায়। আর সেই কারণে আমাদের বংশের এই নিয়ম চালু হয়। তবে আমি আশা করিনি আমার ছেলে প্রেম করে বিয়ে করবে। ইভেন বিয়ে যে করবে তা আশা করিনি। আমি তো ভেবেছিলাম শেষ বয়সে কোনো এতিমখানা থেকে বাচ্চা আনতে হবে। কথাটা বলেই অর্ণব ভাইয়ার বাবা হেসে দিল। অর্ণব ভাইয়ার মা আমাকে আঙুল দিয়ে দেখিয়ে অর্ণব ভাইয়ার উদ্দেশ্যে গম্ভীর মুখে জিজ্ঞেস করলো, এটাই তাহলে তোর রেবিট? অর্ণব ভাইয়া হেসে ইশারায় হ্যাঁ বলল। আর অর্ণব ভাইয়ার মা আমাকে বলল, এই মেয়ে, এদিকে এসো। অর্ণব ভাইয়ার মায়ের গম্ভীর মুখে কথা শুনে আমি ভয়ে ভয়ে আর চোখে অর্ণব ভাইয়ার দিকে তাকাতেই অর্ণব ভাইয়ার মা বলল, ওর দিকে কি তাকাচ্ছ? আসতে বলছি, এখানে আসো। আমি ভয়ে ভয়ে অর্ণব ভাইয়ার মায়ের সামনে গিয়ে মাথা নিচু করে ভাবছি ওনাকে কি মুখে সালাম দিব, নাকি পায়ে সালাম, হাত দিয়ে সালাম করব। মুখেই সালাম দিই। মুখে সালাম দেওয়ার জন্য যেই না মুখ খুলবো তার আগে অর্ণব ভাইয়া মা আমার থুতনি ধরে মুখ এপাশ ওপাশ ঘুরিয়ে দেখে বলল, মাশাআল্লাহ, আমি আজই আমার বৌমাকে নিয়ে যেতে চাই। বাবা গম্ভীর কণ্ঠে বলল, না, আমি আমার মেয়েকে এখন আপনাদের বাড়িতে পাঠাবো না। অর্ণব ভাইয়ার বাবা প্রশ্ন করল। বাবা উত্তর দিল, আপনার ছেলে আগে তার নিজ যোগ্যতায় বাহির থেকে পিএইচডি শেষ করে আসবে, তারপর আমি আমার মেয়ের সাথে আপনার ছেলের আবার বিয়ে দিব, মেয়ে তুলে দিব। অর্ণব ভাইয়া গম্ভীর রাগী কণ্ঠে বলল, হোয়াট ডু ইউ মিন বাই নিজের যোগ্যতায়? আপনার কি মনে হয় আমি 2 নাম্বারই করে 4 পেয়েছি? বাবা ভাবলেশীন উত্তরে বলল, বাবার ইউনিভার্সিটি যেহেতু করতেই পারো। অর্ণব ভাইয়ার আগে দাঁতে দাঁত চেপে বলল, তাহলে ও লেভেল এ লেভেলের রেজাল্টও কি আমার বাবা বানিয়ে এনেছে? আপনি জানেন ও লেভেলে আমার স্কোর ছিল 9 আর এ লেভেলে। অর্ণব ভাইয়াকে আর বলতে না দিয়ে বাবা বিরক্তির সাথে বলল, স্কুলে সবাই ভালো ছাত্র থাকে, সেই ইতিহাস আমি শুনতে চাই না। দেখ, তোমাকে আমার পছন্দ না,
শুধু আমার মেয়ের জীবন বাঁচিয়েছ, তাই আমি কৃতজ্ঞতা স্বরূপ রাজি হয়েছি। না হলে তোমার মতো বদরাগী অভদ্র ছেলেকে আমি কখনোই মেনে নিতাম না। অর্ণব ভাইয়া বাবা বলল। অর্ণব ভাইয়া সোজা সাপটা বলল। ঠিক আছে, আমি যাবো, তবে নিঝুমকে আমার সাথে পাঠাতে হবে।